আসছেন। তো এরকম একজন বিদেশি বিনিয়োগকারীকে আমরা একটি সম্মাননা দিব, ওনাকে আমরা অনারারি সিটিজেনশিপ অফার করব এই ইভেন্টের থ্রুতে। সো এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাঙ্গেল দিবে আমাদেরকে, বাট আমরা জেনুইনলি মনে করি যে আমাদের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর হতে পারে হচ্ছে যে কোনো বিদেশি যদি এসে বলে বা সে তার দেশে গিয়ে বলতে পারে যে আপনারা বাংলাদেশে বিনিয়োগ করেন, কারণ আমার বিনিয়োগটা খুব সফল হয়েছে এবং আমি মনে করছি যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা খুবই ভালো জায়গা। তো সেই এসেন্সটাকে হাতে নিয়ে আমরা ওনাদেরকে ওইরকম একজন ভদ্রলোককে আমরা অনারারি সিটিজেনশিপ অফার করব। আর এর বাইরে আপনারা আগেও শুনেছেন যে অনেকগুলা এমওইউ সাইন হবে, কিছু ইনভেস্টমেন্ট কমিটমেন্ট হবে। MOU সাইনিং অ্যাকচুয়ালি ইজ এ বিগ রেঞ্জ। সো এই রেঞ্জের মধ্যে শুধুমাত্র আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি না, আমরা এর পাশাপাশি আরো বেশ কিছু যেগুলো টপিক আছে, যেগুলো মেইন কি টপিক ইনভেস্টমেন্ট ক্লাইমেট রিলেটেড, যেরকম একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে লেবার ল নিয়ে আমরা আপনারা দেখেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট লেবার লর ব্যাপারে খুবই সিরিয়াস। আমরা মনে করি যে এখানে আসলে সরকার, ব্যবসায়ী এবং আমাদের শ্রমিক যারা আছেন সবার মধ্যে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম কাজ করতে হবে, এটা সবসময় ওয়ান সাইডেড হলে চলবে না। তো আইএলওর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি, তার সাথে আরো বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে, নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে চুক্তি স্বাক্ষর কথা চিন্তা করছি। সেটা নিয়ে আপনাদেরকে আমরা যেদিন চুক্তি স্বাক্ষর করা হবে সেদিন আপনাদেরকে আমরা আরো ডিটেইল জানাতে পারবো। আর ফাইনালি আমি যেটা বলবো যে মিডিয়ার জন্য আমরা যথেষ্ট ভাবেই কেটার করার চেষ্টা করছি কিভাবে আপনাদেরকে বেস্ট অ্যাক্সেসটা দেওয়া সম্ভব হয়। একটা মিডিয়া কর্নার থাকবে, তো যখন এই মেইন প্রোগ্রামগুলো হতে থাকবে সারাদিন ধরেই তো অনেকগুলো প্রোগ্রাম চলবে, ওই ভেন্যুতে একটা মিডিয়া কর্নার থাকবে। তো যারা আপনারা ওখানে যাবেন তারা ওই সময়ে যদি কোনো বিনিয়োগকারীকে বা আলাদা করে কাউকে ইন্টারভিউ করতে চান বা কারোর সাথে কথা বলতে চান, তাহলে আপনারা মিডিয়া কর্নারটা ইউজ করে সেই জিনিসটা করতে পারেন। সেই সাপোর্টটা আমরা আপনাদেরকে ফুললি দেওয়ার চেষ্টা করব। এর বাইরে আমার আসলে তেমন বড় কিছু বলার নেই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নগুলো নিতে চাই। তার আগে আমি লাস্ট একটা ছোট্ট পয়েন্ট বলে নিই, আমি জানি এই প্রশ্নটা আসবে, সো এটা নিয়ে আমি একটু আগে কথা বলে নিই। সেটা হচ্ছে যে গতকালকে অলরেডি আমরা একটা সম্মান সম্মেলন করেছি যে আমেরিকার যে ট্যারিফ রিলেটেড যে ইস্যুটা আছে সেটা নিয়ে। তো অনেকেরই ধারণা যে এটার সাথে আসলে ইনভেস্টমেন্ট সামিট কিভাবে রিলেটেড, ইনভেস্টমেন্ট সামিটের ঠিক আগে এরকম একটা ইনসিডেন্ট হলো, তাতে আমরা এটার ব্যাপারে কি মনে করছি। তা আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি আই সি দ্য গ্লাস হাফ ফুল, এই কারণে যে আসলে আপনি যদি ওনাদের যেই পয়েন্ট অফ ভিউ থেকে ওনারা আসছেন, ইউএসটিআর এর একটা রিপোর্ট আছে বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের বিনিয়োগের যে অবস্থা সেই অবস্থার ব্যাপারে ইউএসটিআর এর একটা রিপোর্ট আছে। সেই রিপোর্টের উপর বেস করে ওনারা অনেকগুলো ডিসিশন ড্রাইভ করেছেন বলে বলছেন। তো সেই রিপোর্টে আমাদের জন্য কিছু বেসিক রিফর্মের কথা বলা হচ্ছে, যে আমাদের রেগুলেটরি কিছু রিফর্ম দরকার, কাস্টম ডিউটি ক্ষেত্রে কিছু রিফর্ম দরকার, করাপশন, এরকম আপনার আইপি রাইটস, এরকম বেশ কয়েকটা টপিকের কথা বলা আছে। এই রিফর্মগুলো কিন্তু আমরাও করতে চাচ্ছিলাম। আমরা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবেও চাচ্ছিলাম যে বাংলাদেশের যে বিনিয়োগ ব্যবস্থা সেখানে একটা মেজর রিফর্ম হোক, যাতে ইনভেস্টরদের জন্য ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা করা ইজি হয়। তো ওনাদের এই এডিশনাল পুশটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট। আমি মনে করি যে এই মোমেন্টামের উপর বেস করে আমরা অনেকগুলো রিফর্ম আসলে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে করে ফেলতে পারবো, সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে। এটার মধ্যে নেগেটিভিটি আমি একদমই কিছু দেখি না। এই অপরচুনিটিকে ইউজ করে আমি মনে করি যে আমাদের আসলে ওভারঅল ইনভেস্টমেন্ট ক্লাইমেটে একটা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস আনা সম্ভব। আর আমাদের কম্পিটিটর কান্ট্রি যারা আছে তারাও আমাদের সাথে একই বোটের মধ্যে আছে, একই নৌকায় আছে। সো তাদের ডিরেকশন অফ ট্রাভেলটা যেদিকে হবে আমাদেরটাও মোস্ট লাইকলি সেদিকেই হবে। সো আমি এটা নিয়ে একেবারেই চিন্তিত না যে ইনভেস্টমেন্ট ক্লাইমেটের ঠিক 4 দিন আগে হঠাৎ করে একটা ইউএস এর চেঞ্জ ইন পলিসি আমাদের জন্য কি মেজরলি নেগেটিভ হয়ে গেল কিনা। আমি অ্যাকচুয়ালি পার্সোনালি মনে করি যে ইটস এ গুড সিগন্যাল। আমরা এটাকে ব্যবহার করে, আমরা এটার অপরচুনিটিটাকে নিয়ে আমরা ভবিষ্যতে আরো বেটার ইনভেস্টমেন্ট ক্লাইমেট তৈরি করার চেষ্টা করবো বাংলাদেশে। ধন্যবাদ। ম্যাক্রো ইকোনমিক ইফেক্ট পৃথিবীর সবগুলো দেশকে ইকুয়ালি ইফেক্ট করবে। সো ট্রাম্পের, ফর এক্সাম্পল, ডোনাল্ড ট্রাম্পের যে নতুন পলিসি বা উনি যে ডিক্লারেশনটা দিয়েছেন, এটা যদি এক্সিকিউটেড হয় তাহলে কিন্তু শুধু বাংলাদেশ মূল্যস্ফীতির ভিতর দিয়ে যাবে বা সুদের হারের ভিতর দিয়ে যাবে তা না, সবাই যাবে। সো ইট ইজ অলওয়েজ এ রিলেটিভ কম্প্যারিজন। এটা কিন্তু এমন না যে শুধু বাংলাদেশকে ইন্ডিপেন্ডেন্টলি দেখতে হবে। তো আমি সেই পয়েন্ট অফ ভিউ থেকে মনে করি না যে এই স্পেসিফিক ইনসিডেন্টটা বাংলাদেশের রিলেটিভ কম্পারেটিভ অ্যাডভান্টেজের মধ্যে কোনো মেজর ইফেক্ট করতে পারে। সমগ্র পৃথিবী যদি একটা ইনফ্লেশনারি প্রেশারের ভিতর দিয়ে যায় এই পলিসির কারণে, সেটা সবার জন্য অ্যাপ্লিকেবল হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে বাংলাদেশের জন্য ইন্ডিপেন্ডেন্টলি এটা অনেক বেশি ডেট্রিমেন্টাল হবে রিলেটিভ টু রেস্ট অফ দ্য গ্লোব। হ্যালো, আমার যেখানে থাকার কথা সেখানে নেই। আমাদের দেশের
প্যাকেজ হিসেবে আমাদের দেশের মধ্যে কিছু ভালো জিনিস আছে, কিছু খারাপ জিনিস আছে। আমরা কিছু জায়গায় আমাদের ইমপ্রুভমেন্টের এরিয়া আছে, কিছু জায়গায় আমরা অনেক ভালো করছি রিলেটিভলি। বাট ওভারঅল প্যাকেজ হিসেবে আমরা যে জায়গাটা থাকার কথা, সেই জায়গাটা পারসেপশন ওয়াইজ আমরা সেই জায়গায় গ্লোবালি নেই। যেহেতু নেই, একমাত্র উপায় হচ্ছে আমাদের কাছে এই জিনিসটাকে ওভারটার্ন করা। সেটা হচ্ছে আমরা যদি ইনভেস্টরদেরকে ফিজিক্যালি নিয়ে আসতে পারি বাংলাদেশে, তাহলে তারা প্রথমবার যখন বাংলাদেশকে এক্সপিরিয়েন্স করে, বাংলাদেশের মানুষের সাথে ইন্টারাক্ট করে, তখন তাদের কাছে মনে হয় যে না, এই দেশে আসলে ইনভেস্ট করা যাবে। আমরা যে চায়না গিয়েছিলাম, আমরা একই এক্সপিরিয়েন্স পেয়েছি যে ওনারা বলছেন যে ওনারা শুনেছেন বাংলাদেশের কথা, কিন্তু ওনারা আসলে বাংলাদেশের কথা যেভাবে শুনেছেন সেটা আসলে আমাদের রিয়েল বাংলাদেশ, আমরা যেটাকে বলি দ্য নিউ বাংলাদেশ, এই বাংলাদেশের সাথে ওই কথার কোনো মিল নাই। তো আমাদের প্রথম উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশে ওনাদেরকে এনে ট্রু বাংলাদেশের পিকচারটা ওনাদেরকে দেওয়া, এবং সেটা দিতে পারলে যেটা হবে যে একটা পাইপলাইন তৈরি হবে। বিনিয়োগ কিন্তু ওভারনাইট আসে না। বিনিয়োগ আসার জন্য আপনাকে একটা পাইপলাইন তৈরি করতে হবে, সেই পাইপলাইনটাকে নার্চার করতে হবে, নার্চার করতে করতে এক সময় ইনভেস্টমেন্টটা হবে। অ্যাট দ্য সেম টাইম এই বছরটা তো রিফর্মের বছর। আমরা সবাই জানি যে এই বছর আমরা চেষ্টা করছি যে কোথায় কোথায় সমস্যা আছে, এই সমস্যাগুলো আইডেন্টিফাই করার জন্য। তো ওনারা যখন আসবেন তখন আমরা ওনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে কাম এক্সপিরিয়েন্স দ্য নিউ বাংলাদেশ। আপনারা যে বাংলাদেশটা আসছেন, সেই বাংলাদেশের গল্পটা আপনারা আগে একভাবে শুনে থাকতে পারেন, কিন্তু সেই গল্পটা একটু বদলেছে, এবং সেই গল্পটাকে আরো ভালো একটা গল্প করার জন্য, সেই দেশটার বিনিয়োগ সম্ভাবনাকে এবং বিনিয়োগ ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি। সেই ইনিশিয়েটিভগুলো কি, আমরা সেগুলো শেয়ার করতে চাই। তো ওনাদেরকে যদি আমি একদম মোটা দাগে বলি যে আমি কি পিকচারটা দিতে চাই, আমি আপনারা যেহেতু অনেকে হয়তো ওখানে ফিজিক্যালি থাকবেন, অনেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আমি একটা প্রেজেন্টেশন করবো ওদিন উদ্বোধনী অনুষ্ঠানে। যে ছবিটা আমি ওনাদেরকে দিতে চাই যে আজকে থেকে 10 বছর পরে, যখন এটা তো আমাদের ফার্স্ট, আমরা বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 যেটাকে বলছি, এরকম করে যদি 10th বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2035 হয়, 2035 এ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের চেহারাটা কিরকম হবে আমি এখান থেকে শুরু করতে চাই। এবং 2035 সালে বাংলাদেশের যে ছবিটা আমরা চাই, ইমাজিন করি যে ছবিটা হবে, সেই ছবিটা করতে হলে আমাদের আজকে থেকে কি করতে হবে, এবং সেটার জন্য আমরা কি কি প্ল্যান করেছি যে আমরা কি করব। আমরা যে ডিপ সি পোর্টের কথা বলছি, আমরা বে টার্মিনালের কথা বলছি, আমরা একটা রোড নেটওয়ার্কের কথা বলছি, এই সব জিনিসগুলো আমরা আসলে কিভাবে ওই প্ল্যানটাতে ফিটিং করব। এবং ওনারা যদি এখন থেকে বিনিয়োগের কথা চিন্তা করেন, আগামী 5-10 বছর পরে গিয়ে ওনারা কিরকম বাংলাদেশকে পাবেন, কি ইনভেস্টমেন্ট ক্লাইমেট পাবেন, সেটাকে আমরা পোর্ট্রে করার চেষ্টা করবো। সো ওনাদেরকে আসলে আমাদের কারেন্ট বাংলাদেশ একরকম, সেই ট্রু পিকচারটা দেওয়া, এবং 10 বছর পরে বাংলাদেশ কিরকম হবে সেটা ইমাজিন করতে পারার রাইট টুলগুলো ওনাদেরকে দেওয়া, আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের প্ল্যান শেয়ার করে। দ্যাট ইজ আওয়ার পারপাস। একটা করে আসি। প্রথমত হচ্ছে যে ইলন মাস্ক সামিটে আসবেন এরকম কোনো ঘোষণা আমরা কখনোই দেইনি আসলে। উনি একজন, তো আপনারা সবাই জানেন যে উনি ইলেকশনের পরে, ইউএস ইলেকশনের পরে উনি একজন আমেরিকার সরকারি কর্মকর্তা হয়ে গেছেন। তো ওনাকে বাংলাদেশে আনার জন্য আমাদের একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। এটা আসলে ওভারনাইট, আগে একজন ব্যবসায়ীকে আনার জন্য ব্যাপারটা যত সহজ ছিল আমাদের জন্য যে ওনাকে আমরা কোনোভাবে কানেক্ট করে নিয়ে আসতাম, এখন ওনাকে আনাটা একটা বিকাম আ স্টেট প্রোগ্রাম। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে ওনাকে এত সহজে আসলে আমরা আনার কথা চিন্তা করছি না। ওনাকে আমরা আনার ব্যাপারে কথাবার্তা চলছে, বাট এটা এই সামিটে হচ্ছে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে সামিটে আমরা কালকে 9 তারিখে আমরা স্টার্লিং এর ডেমো ডে বলছি। সো স্টার্লিং ডিভাইস দিয়ে আসলে পুরো সামিটটা রান করা হবে, ইন্টারকন্টিনেন্টাল স্টার্লিং সার্ভিস প্রোভাইড করবে, এবং সেটা আমরা যে আপনারা সোশ্যাল মিডিয়াতে লাইভ যে প্রোগ্রামগুলো দেখবেন সেটা স্টারলিংকের থ্রুতে পাওয়ার করা হবে। তো সেটা যারা সামিটে যাবেন তারা আসলে পার্সোনাল ডিভাইসও স্টারলিংকে কানেক্ট করে আপনারা ওখানে একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। স্টারলিংকের অ্যাপ্রুভালের ব্যাপারে ওনারা বিডার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্রুভাল করেছিলেন। আপনারা শুনেছেন যে গত মাসের 29 তারিখে আমরা এনজিএসও পলিসি ফাইনালি রোল আউট করে দিয়েছি পাবলিক ডোমেইনে। তারপরে ওনারা বিডার রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, ওনাদের বিডার রেজিস্ট্রেশন হয়ে গেছে। ওনাদের নেক্সট স্টেপ হচ্ছে যে এনজিএসও লাইসেন্স নেওয়া, ওটার জন্য সম্ভবত ওনারা আজকে অ্যাপ্লাই করবেন। তো আমরা চেষ্টা করবো যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব ওনাদেরকে এনজিএসও লাইসেন্স, অবভিয়াসলি আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে ওনারা যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আমরা ওনাদেরকে এনজিএসও লাইসেন্সটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কমার্শিয়াল অপারেশন ওনারা তার পরের দিনই যেতে পারেন। তাতে আর আমাদের সাইড থেকে যে কমিটমেন্টটা ছিল সরকারের পক্ষ থেকে যে আমরা 90 দিনের মধ্যে ওনাদেরকে ব্যবসা করার ব্যবস্থাটা করে দিব, সেটা কিন্তু আমরা এনজিএসও লাইসেন্স দিয়ে দেওয়া হয়ে গেলে ওনাদের জন্য ইটস রেডি টু গো। তো তারপরে ওনারা হয়তো ওনাদের ডিভাইসগুলো ইম্পোর্ট করে আনতে ওনাদের একটু সময় লাগতে পারে, বা ওনারা যদি এখানে কি মডেলে অপারেট করবেন, ওনাদের শপটা দেখতে কিরকম হবে, সেই সব ব্যাপারে হয়তো ওনারা কিছু ডিসিশন নেবেন। বাট ইন থিওরি দে শুড বি রেডি টু গো ভেরি সুন। পার্বত্য চট্টগ্রামের ব্যাপার আপনি যেটা বললেন যে দেখেন, আমি মনে করি যে অ্যাক্সেস টু ইন্টারনেট
এখনকার যুগে ইটস আ রাইট, আমাদের সবাইকে এই রাইটটা দেওয়া উচিত। তো সেটা আমাদের পার্বত্য চট্টগ্রাম হোক, কুড়িগ্রাম হোক, যেখানেই হোক, একটা প্রাইমারি স্কুলের ছাত্র হোক, সবার জন্যই এই অ্যাক্সেস টু ইনফরমেশনটা থাকা জরুরি। তো আমরা এটা সবার জন্য সেজন্যই ওপেন করে দিতে চাই। ঠিক যেভাবে আমরা পানি খাই, আমরা শ্বাস নিতে পারি, আমার মনে হয় অ্যাক্সেস টু ডেটা এবং ইন্টারনেট ওয়ার্ল্ড ইজ নেসেসিটি। তো সেটাই আমাদের পারপাস। তো সেই পারপাসের উপর বেস করে আমরা এনজিওস পলিসিটাকে রোল আউট করার চেষ্টা করছি। থ্যাংক ইউ।